আসসালামু আলাইকুম। যে পাপ কাজ করে এবং ধর্মের বিপরীতে চলে সে নিজেই নিজেকে ধ্বংসের পথে ঠেলে দেয়, কিন্তু এমন কোনো বড় পাপ অথবা ভুল করা উচিত নয় যে ভুলের মাসুল নিজে সহ নিজের আপনজনদেরকেও গ্রাস করে ফেলে। বলছিলাম রহস্যে ঘেরা একটি থাইল্যান্ডের অন্ধকারাচ্ছন্ন বাড়ির কথা, যেখানে এক মা তার ছোট্ট সন্তানকে নিয়ে যাওয়ার পর তাদের সাথে ঘটতে থাকে নানা রকম ভয়ঙ্কর ভৌতিক সব ঘটনা। এই বাড়িটি ছিল এই মহিলাটির বাবার, কিন্তু বহু বছর ধরে এক অজানা ভয় আর রহস্যের কারণে সে আর সেখানে পা রাখেনি। কিন্তু হঠাৎ একদিন যেতে হয় জরুরি কাজে। সেই পুরনো বাড়ির প্রতিটি দেয়ালে যেন লুকিয়ে আছে এক অমীমাংসিত রহস্য, আর ভয়ের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি রহস্যময় পেইন্টিং। এই পেইন্টিং শুধু দেখার জন্য নয়, এর ভেতরে আছে এক ভয়ঙ্কর শক্তি। সেই শক্তিটা যেন এত বছর তাদের অপেক্ষাতেই ছিল তাদের ধ্বংস করার জন্য। অতীতে কি এমন হয়েছিল যে কারণে তারা এত বিপদে পড়ল? তারা কি সেই বাড়ি থেকে বেঁচে ফিরতে পেরেছিল, নাকি সেই ভয়ঙ্কর শয়তানের হাতে শেষ হতে হয়েছিল তাদের? তা জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি। হরর সাসপেন্স সাথে থাকা অনেক প্রশ্ন এবং রহস্যে ঘেরা আজকের এই থাই হরর ঘটনাটি আপনাকে ভয় পেতে বাধ্য করবে বন্ধুরা, তাই সাহসী হলেই ভিডিওটি কন্টিনিউ করুন। তাহলে চলুন বন্ধুরা, চলে যাওয়া যাক ভয়ানক দুনিয়ায়, যেখানে আপনার ভয় করবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ঘটনার শুরুতেই আমাদেরকে নিউ ইয়র্ক শহর দেখানো হয়, যেখানে একটা বাড়িতে একটা মেয়েকে আমরা দেখতে পারি যার নাম রোজা। সে কেউ একজনের সাথে কথা বলছিল ফোনে। ফোন শেষ করার পর সে খুব কান্নাকাটি করছিল। সেখানে তখন তার ছোট্ট মেয়ে রেসেল আসে আর তাকে বলে, মা, আমি কি আর কখনো চোখে পরিষ্কার দেখতে পারবো না? রোজা তখন বলে, কেন দেখতে পারবে না মা? অবশ্যই দেখতে পারবে। আমি ভালো জায়গায় তোমার চিকিৎসা করাবো, তুমি ঠিক হয়ে যাবে। দেখো, আসলে ছোট্ট রেসেল একটা রোগে ভুগছিল বন্ধুরা, যে কারণে তার দৃষ্টিশক্তি ধীরে ধীরে ক্ষীণ হতে শুরু করে। এখানে রোজার কাছে তেমন একটা টাকাও ছিল না যে ভালো কোনো জায়গায় চিকিৎসা করাবে। রোজা তখন তার হাজবেন্ডের ছবি দেখছিল আর ভাবছিল, যদি সে আজ থাকতো তাহলে এত চিন্তা করতে হতো না, তাকে সব রেডি হয়ে যেত। অর্থাৎ বন্ধুরা, আমরা বুঝতে পারি তার হাজবেন্ড অনেক আগেই মারা গিয়েছে। হঠাৎ করেই তখন দরজার কলিং বেলটা বেজে উঠলে সে গিয়ে দরজা খোলার পর দেখতে পারে সেখানে একটা লোক এসেছে। তার নাম বিচাই। সে হলো রোজার বাবার বন্ধু। সেখানে বিচাই এসে খবর দেয় রোজার বাবা হঠাৎ করেই মারা গিয়েছে। এই কথাটা শুনে বুকটা একটু ভারী হয়ে গেল মনে হয়, কিন্তু না, সে তো অনেক বছর ধরে তার পরিবারের সাথে কোনো সম্পর্কই রাখেনি। কোনো এক কারণে সে তার বাড়িতে দ্বিতীয়বার পাও রাখতে চায় না। কিন্তু যেহেতু বাবা মারা গিয়েছে, মেয়ে হিসেবে সেখানে গিয়ে দায়িত্বটা তো অবশ্যই পালন করতেই হবে। তাই সে পরের দিন থাইল্যান্ডে যাওয়ার জন্য রাজি হয়। বাবা মারা যাওয়া এবং চিকিৎসার কি হবে তার ছোট্ট মেয়ের, এসব চিন্তা করতে করতে সে যখন ঘুমিয়ে যায়, ঘুমটা একটু ভেঙে গেলে পাশে ফিরে তার মেয়ের দিকে চাইতেই সে চমকে যায়, কারণ সেখানে তার মেয়ে ছিল না, ছিল সেখানে একটা ভয়ঙ্কর বয়স্ক মানুষ। সেটা খুব অদ্ভুত স্বরে তাকে বলছিল সে যেন সেই বাড়িতে না যায়। এটা দেখে সে খুবই ভয় পেয়ে যায় আর চমকে উঠে। সে চমকে উঠতেই দেখতে পারে সে থাইল্যান্ড চলে এসেছে তাদের বাড়িতে। অর্থাৎ বন্ধুরা, এটা একটা স্বপ্ন ছিল। তাদের বাড়িতে অনেক দূরের পথ পাড়ি দিয়ে আসার পর সে এক পা দুপা করে তার বাড়িতে ঢুকে সেখানে গিয়ে সে চোখ বুলাতে শুরু করে। সে দেখতে থাকে বিশেষ কিছুই পরিবর্তন হয়নি এই কয়েক বছরে, ঠিক আগের মতোই রয়ে গেছে। সব রুমের দেয়ালগুলোতে অনেক ছবি ছিল, এগুলো আঁকা ছবি ছিল, আর সবগুলো ছবি এঁকেছিল তার বাবা। তার বাবা খুব ভালো ছবি আঁকতেন, এটাই ওনার কাজ ছিল। ওনার কাজ বিদেশে দেশে অনেক জায়গায় অনেক টাকায় বিক্রি হতো। এদিকে রেসেল তখন আলাদা হয়ে যায় এবং বাড়িটা ঘুরে দেখতে থাকে। জন্মের পর এই প্রথম সে নানুর বাড়িতে আসলো। সে ঘুরতে ঘুরতে একটা রুমের ভেতরে চলে যায়। এদিকে রোজা যখন বুঝতে পারে তার সাথে রেসেল নেই, তখন সে খুঁজতে খুঁজতে একটা রুমের মধ্যে পায়। রেসেল সেই রুমের মধ্যে একটা পেইন্টিং এর দিকে এক নজরে চেয়েছিল। রোজা বেশি দেরি না করে সেখান থেকে তার মেয়েকে নিয়ে চলে আসে। এখানে আমরা একটা মহিলাকে দেখতে পাই যার নাম দে। সে মূলত এই বাড়িটির দেখাশোনা করে, সেটা সে করে আসছে বহু বছর ধরে। প্রথম কাজের জন্য তাদের বাড়িতে ঢুকলেও দের আচরণ এবং কাজের আগ্রহ দেখে রোজার বাবা এই বাড়ির পুরো দেখাশোনার দায়িত্বটাই তাকে দিয়ে দেয়। যাই হোক, এতদিন পর এই বাড়ির উত্তরাধিকারী ফিরে এসেছে, এটা দেখে সে অনেক খুশি হয়ে যায়। এদিকে সেখানে বিচাই এসে রোজাকে বলে তার বাবার স্টুডিও রুমে
আশ্রমে যাওয়ার জন্য। এটা শুনে কেন যেন প্রথমে রাজি হয় না রোজা, তারপর আবার কি একটা মনে করে সেখানে যেতে রাজি হয়, কিন্তু মনে একটা সংকোচ ছিল। ঘরের মধ্যে রেসেলকে রেখে সেখানে যায় সে। খুব বৃষ্টি পড়ছিল। সেখানে যাওয়ার পর আমরা দেখতে পারি ঘরের ভেতরে কিছু পেন্টিং যেগুলো সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। সেখানে বিচাই তাকে জানায় এখানে যে পেন্টিং গুলো দেখছো সেগুলোর ম্যাক্সিমাম পেন্টিং গুলো একটি নগ্ন মহিলার ছবি, যেগুলো তোমার বাবা এঁকেছিল আরো 20 বছর আগে। কিন্তু আমরা এখানে এক অদ্ভুত তথ্য জানতে পারি, তা হলো যে এই পেন্টিংটা কিনেছিল একবার, সে নাকি তার পুরো পরিবারকে মেরে সে নিজেও গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিল। তদন্ত করার পরেও বাড়িতে তেমন কিছু পাওয়া যায়নি, শুধু সেই পেন্টিংটার সামনে একটা চিঠি ছিল যেখানে লেখা ছিল এই ছবিটা যেন যে তৈরি করেছে তার কাছেই ফিরিয়ে দেওয়া হয়। তবে মার্কেটে এখনো এই পেন্টিং এর অনেক চড়া মূল্য রয়েছে, অনেকেই কিনতে চায়। যদিও এই ছবির অনেক জায়গায় হালকা ক্র্যাক পড়েছে, অর্থাৎ ফেটে গিয়েছে। বিচাই তাকে আরো বলে আমরা যদি এটা সারিয়ে বিক্রি করতে পারি তাহলে ভালো টাকা পাওয়া যাবে। তোমার বাবা যেহেতু আর বেঁচে নেই তাই তোমার থেকেই অনুমতি নিচ্ছি, আমি কি এটা ঠিক করতে পারি? রোজা সেখানে বলে ওঠে এটা বিক্রি করলে কত টাকা পাওয়া যাবে আর টাকাটা কবে পাবো? এই কথা শোনার পর বিচাই একটা দীর্ঘশ্বাস নেয় আর বলে তুমি এমন কেন? তুমি আসার পর কি একবারও তোমার জানতে ইচ্ছে হয়নি যে তোমার বাবার মৃত্যু কিভাবে হয়েছিল? টাকাটাই সব হয়ে গেল তোমার কাছে। তুমি কি জানো তোমার বাবা স্টুডিওতেই গলায় দড়ি দিয়ে নিজেই মারা গিয়েছিল? এই কথা শোনার পরেও রোজার মুখের এক্সপ্রেশন বেশি একটা চেঞ্জ হয় না। দেখে মনে হচ্ছিল তার বাবা কিভাবে মারা গেল তা জানার আগ্রহ তার বিন্দু মাত্র নেই। বন্ধুরা, কেন তার পরিবার থেকে তার এত দূরত্ব তা আমরা ধীরে ধীরেই বুঝতে পারবো। এদিকে বিচাই বলে যে তার ছেলে পেন্টিং ঠিক করতে খুবই পটু, সে এই কাজটা খুব ভালো করতে পারে। সে তার ছেলেকে বলে দেবে যেন সে এই ছবির ক্র্যাকটা ঠিক করে দেয়। কিন্তু সেখানে সেই মেয়ের পেন্টিং এর উপর হঠাৎ করে চোখ পড়ে রোজার, আর সে হঠাৎ করেই আটকে ওঠে। সে দেখতে পাচ্ছিল সেই ছবির মধ্যে মেয়েটার গলায় পেঁচিয়ে থাকা সাপটা হঠাৎ করেই যেন নড়ে উঠলো। কিন্তু এটা কি সত্যি নাকি? এদিকে আমরা দেখতে পারি একটা ঘরের মধ্যে রেসেল বসেছিল। সেখানে দে তাকে জিজ্ঞেস করে তোমার বাবা কেমন আছে? সে আসেনি। রেসেল তখন উত্তর দেয় বাবা তো অনেক আগেই মারা গিয়েছে ক্যান্সারে, তুমি জানো না? এটা শুনে হালকা শকড হয়ে যায় দে। রেসেল যখন সেই ঘরের জানালা দিয়ে বাইরে দেখছিল তখন হঠাৎ করে কেউ যেন এসে তার গলায় একটা লাল ওড়না পেঁচিয়ে দেয়। এটা দেখে সে খুবই খুশি হয়ে যায়, কারণ লাল তার পছন্দের কালার। সে যখন খুব আনন্দিত ছিল সেখানে দে এটা দেখে বলে এটা তুমি কোথায় পেয়েছো? কিন্তু রেসেল এখানে একটা আশ্চর্যকর উত্তর দেয়। সে বলে কেন, তুমি তো এটা আমাকে পরিয়ে দিলে। এটা শুনে খুব চিন্তায় পড়ে যায় দে। একটা ভয় যেন তাকে গ্রাস করতে চাইছিল। তখন কোনোভাবে রেসেলের কাছ থেকে সেই ওড়নাটা সে নিয়ে নেয় আর বলে আহা, এটা তো নোংরা হয়ে গেছে, পরিষ্কার করতে হবে, তারপর আবার তোমাকে আমি পরিয়ে দেব। ঘরের মধ্যে যখন একা একা রেসেল ছিল তখন হঠাৎ করে সে শুনতে পায় সামনে একটা বন্ধ দরজার উপাস থেকে কি যেন একটা শব্দ ভেসে আসছে। সেখানে যাওয়ার পর সে দেখতে পায় দরজার ফাঁকের মধ্যে একটা সাদা কাপড় বেঁধে রয়েছে। সে যখনই সেই কাপড়টা ধরতে যাবে ঠিক তখনই পেছন থেকে তার মা তাকে ডাক দেয়। আমরা দেখতে পারি পেছনে থাকা সেই কাপড়টা নিজে নিজেই দরজার উপাসে মিলিয়ে যায়, যেটা তারা খেয়াল করে না। সেদিন সন্ধ্যার সময় আমরা দেখতে পাচ্ছিলাম দে একটা টর্চ হাতে নিয়ে কোথাও যেন একটা যাচ্ছে। সে একটা পরিত্যক্ত ঘরের দিকে যায়। সেখানে গিয়ে সে একটা খুঁটির মধ্যে সেই লাল ওড়নাটা বেঁধে ফেলে। সেখানে সে বলতে থাকে প্লিজ, আমার কোনো দোষ নেই, আমাকে কিছু করো না, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু তার কথা যেন সেই জিনিসটার খুব একটা ভালো লাগে না। পরিবেশটা পাল্টাতে শুরু করে, ঝড় আসতে শুরু করে, প্রচুর বাতাস বইতে থাকে। সেই লাল ওড়নাটা দের পা জড়িয়ে তাকে টানতে শুরু করে, কিন্তু সেদিন তার কিছু হয় না, কোনো রকমে বেঁচে যায়। এদিকে রাতে যখন রেসেলের চুল আশ্রয় দিচ্ছিল তার মা, রেসেল তাকে বলে আচ্ছা মা, তুমি আমাকে দাদুর আঁকা সেই পেন্টিং গুলো কেন দেখতে দাও না? কি আছে ওতে? সেখানে রোজা বলছিল সেই ছবিগুলো অনেক ভয়ঙ্কর, যদি তুমি সেগুলো দেখো তাহলে তোমার রাতে ঘুম আসবে না, খুবই ভয় পাবে। এই কথা বলার সাথে সাথেই রোজার একটা কথা মনে হয়ে যায়। তার মনে হয়ে যায় তার ছোটবেলার সময় ঠিক এইভাবেই তার বাবার ছবি সে দেখতে চাইতো, কিন্তু তার মা বলতো সেই ছবিগুলো দেখা উচিত হবে না, সেই ছবিগুলো নাকি ভালো না। তার মাও তখন কাঁদতো এগুলো বলে বলে। সেদিন রাতে সেও কাঁদছিল। রাতে ঘুমিয়ে যাওয়ার পর হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। সে তার আশেপাশে রেসেলকে পাচ্ছিল না।
হঠাৎ করে নিচ থেকে শব্দ আসতে শুরু করে। সে মনে করে হয়তো রেসেল নিচে রয়েছে। সেখানে চেক করতে যাওয়ার পর সেখানে কেউ ছিল না। তখন আবার সে ঘরের মধ্যে দেখতে পায় সেখানে রেসেল দাঁড়িয়ে ছিল। পরক্ষণেই দেখতে পায় খাটের নিচ থেকে একটা ভয়ঙ্কর হাত রেসেলকে ধরে ফেলে। রেসেল খুব চিৎকার করতে থাকে। তাকে বাঁচানোর জন্য রোজা দৌড়ে ঘরের ভেতর ঢুকতে যায়। ততক্ষণে তার হাত দরজায় চাপা পড়ে আঙ্গুলগুলো একদম থেতলে যায়। সেই তীব্র ব্যথাতে তখনই তার ঘুম ভেঙে যায়। আর আমরা বুঝতে পারি এটা একটা ভয়াবহ স্বপ্ন ছিল। সে ঘুম থেকে ওঠার পর তার পাশে রেসেল ছিল না। সে প্রথমে ডাকতে শুরু করে রেসেলকে, কিন্তু কোনো সাড়া পায় না। তখন তার চিন্তা আরো বাড়তে শুরু করে। সে সব জায়গায় খুঁজতে থাকে কিন্তু পায় না। যেহেতু সেই বাড়ির আশেপাশেই জঙ্গল ছিল, তাই দে আর সে জঙ্গলে খুঁজতে বের হয়ে পড়ে, কিন্তু কোথাও রেসেল নেই। সে ধীরে ধীরে চলে আসে তার বাবার সেই স্টুডিওর সামনে। সেখানে সে একটা অদ্ভুত শব্দ শুনতে পায়, যেটা আসছিল সেই স্টুডিওর ভেতর থেকে। সেখানে ভেতরে ঢুকে সে দেখতে পায় একজন দাঁড়িয়ে রয়েছে। সে বলতে শুরু করে, কে ওখানে? সে দেখতে পায় শরীরের উপর সাদা কাপড় দিয়ে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে। কিন্তু আমরা তো দেখছিলাম জঙ্গলের মধ্যে রেসেল একা একা হাঁটছে, কিন্তু না, সে কিন্তু একা হাঁটছিল না। সে কারো দিকে তাকিয়ে কথা বলছিল, দেখেছো, আমি কিন্তু ভয় পাই না। তাহলে বন্ধুরা স্টুডিওর ভেতরে এটাকে? তখনই সেটা রোজার সামনে এগিয়ে আসে আর তাকে সম্পূর্ণভাবে সাদা কাপড় দিয়ে ঘুরে ফেলে। সে খুবই চেষ্টা করে সেই সাদা কাপড়টা সরিয়ে নিজেকে বের করতে, কিন্তু কোনোভাবেই পারে না, অক্ষম হয়। সে খুবই ভয় পাচ্ছিল সেটার ভেতর। হঠাৎ করে পেছন থেকে দুইটা হাত তার চোখে ধরে টান দেয় আর সাথে সাথে সব স্বাভাবিক হয়ে যায়। সে কোনোভাবে সেই রুম থেকে পালিয়ে বের হয়ে আসে। আমরা দেখতে পাচ্ছিলাম রেসেল যখন অদৃশ্য কারো সাথে কথা বলে হাঁটছিল, তখন হঠাৎ করে তার সামনে একটা সাপ এসে পড়ে। তাকে দংশন করতে চায় কিন্তু পারে না। একটা ছেলে তাকে বাঁচিয়ে নেয়, যে ছেলেটার নাম হচ্ছে টিম। সে তাকে কাঁধে করে নিয়ে এসে পৌঁছে দেয়। রোজা তাকে পাওয়ার পর জিজ্ঞেস করে, তুমি কোথায় গিয়েছিলে, কার সাথে বের হয়েছিলে? তখন রেসেল বলে সে একটা লাল ওড়না পরা মহিলাটির সাথে বের হয়েছিল, কিন্তু সেটা কেন জানি বিশ্বাস করতে চাইছিল না রোজা। সে টিমকে অনেক ধন্যবাদ জানায় সেখানে। সে বলে রেসেল ছাড়া এই পৃথিবীতে তার আর কেউ নেই। তারা বাড়িতে আসার পর সেখানে পরিচয় হয় যে টিম হলো বিজয়ের ছেলে, যাকে বিজয় পাঠিয়েছে সেই রহস্যময় ছবির ক্র্যাক ঠিক করার জন্য, যেন সেটা বিক্রি করার উপযোগী হয়। সেখানে আমরা দেখতে পারি টিম রেসেলের সাথে অনেকটা ভালো বন্ধুত্ব করে নিয়েছে, খুব মজা করছে। হঠাৎ সেখানে গম্ভীর কণ্ঠে রোজা বলে ওঠে সে পেন্টিংটা কবে ঠিক করবে, কতদিন লাগতে পারে। সে তখন বলে আমি সেটা দেখলেই বলতে পারবো। টিম তখন গাড়ি নিয়ে রোজার বাবার স্টুডিওতে চলে যায় আর সেই পেন্টিং গুলো দেখতে থাকে। সেখানে পড়েছিল ছোট্ট একটা বাক্স, যেটার ভেতরে ছিল একটা মহিলার আপত্তিকর কিছু ছবি। পেছনে মনে হচ্ছিল কি যেন আজব একটা শব্দ আসছে। সে পেছনে চাইতেও সেখানে কিছুই দেখতে পায় না। সে যখন পেন্টিং গুলো ভালোভাবে লক্ষ্য করছিল, তখন সে দেখতে পারে পেন্টিং গুলোর মধ্যে থাকা মহিলাটির শুধুমাত্র চোখের জায়গাটাতেই ফাটল অথবা ক্র্যাক পড়েছে। এদিকে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল আর ঘরের মধ্যে রেসেল তার মায়ের সাথে খেলছিল। সেখানে রোজা তাকে বলছিল তুমি যেখানেই যাবে আমার থেকে পারমিশন ছাড়া একদমই যাবে না। রেসেল বলে আচ্ছা মা, ঠিক আছে, আমি কি টিমের সাথে খেলতে যেতে পারি? এটা শুনেও রোজা না করে দেয়। তখনই সেখানে টিম আসে। সে রোজাকে বলছিল তোমার একবার স্টুডিওর ভেতরে আসা উচিত। রোজা সেখানেই তাকে বলে দেয় দেখো, পেন্টিং এ যা করতে ইচ্ছে হয় তাই করো, এই বিষয়ে আমার থেকে কোনো পারমিশনের প্রয়োজন নেই। আমার এখানে থাকার একদমই প্রয়োজন নেই। কোনো রকম এটা বিক্রি হলেই হলো, আমি এখান থেকে চলে যাব। টিম সেখানে বলে দেখো, এটা শুধু পারমিশনের জন্য নয়, আমি সেখানে বিশেষ কিছু একটা দেখেছি, আমার মনে হয় সেটা তোমাকে দেখানো উচিত। তখন তারা দুজনেই সেই স্টুডিওর ভেতরে যায়। টিম রোজাকে বলে ছবিতে এই জায়গাটাতে একটা ক্র্যাক দেখতে পাচ্ছ? টিম তখন সেখানে হাত দিয়ে উপরের লেয়ারটা তুলে ফেলে। নিচ থেকে বের হয়ে আসে একটা চোখ, অর্থাৎ এই ছবির ভেতরে লুকিয়ে আছে আরো রহস্য। টিম চাইছিল সম্পূর্ণ লেয়ারটা উঠিয়ে নিচে কি রয়েছে তা দেখতে। রোজা সেখানেই সাপ মানা করছিল। সে বলছিল এসব কোনো কিছুরই করার প্রয়োজন নেই, তুমি জলদি করে ছবিটা ঠিক করো এবং বিক্রি করার ব্যবস্থা করো। টিম সেখানে তাকে বলছিল মোনালিসার সেই পেন্টিংটার কথা শুনেছো? অনেক মানুষ সেই ছবিকে কিন্তু ভৌতিক ছবি বলে, কারণ যে কেউ এই ছবিকে যে কোনো অ্যাঙ্গেল থেকেই দেখুক না কেন তার মনে হয় মোনালিসার চোখ যেন তাকে ফলো করছে। ঠিক এমনটা এখানেও রয়েছে। রোজাকে টিম এদিক ওদিক থেকে ছবিটা দেখতে বলে। রোজা দেখে আর অবাক হয়ে যায়, কারণ টিমের কথাই সত্যি ছিল। এই ছবিটার চোখ এমন ভাবে আঁকা যে মনে হয় সব দিক থেকেই যেন সবাইকে সে ফলো করছে। কিন্তু হঠাৎ করে রোজা দেখে সেই পেন্টিং এর মহিলাটির চোখটা যেন নড়ে
ভরে উঠল আর এটা দেখে সে খুবই ভয় পেয়ে যায়। সে সেখান থেকে চলে যায়। এবার আমরা একটা অতীতের ফ্ল্যাশব্যাক দেখতে পারি। রোজা যখন একদম ছোট ছিল সে একটা কুঁড়ে ঘরের সামনে দাঁড়িয়েছিল। সেখানে তার হাতে একটা ড্রয়িং ছিল, কিন্তু উপর থেকে এক ফোঁটা রক্ত তার ড্রয়িং এ পড়ে যায়। সে উপরে তাকালে দেখতে পায় একটা সাপ সেখানে জ্বলছে, যেটা মৃত ছিল। এখন দৃশ্য আবার বর্তমানে চলে আসে। সেখানে আমরা দেখতে পারি রেসেলকে রোজার কিছু ছোটবেলার ড্রেস দেখাচ্ছিল। সাদা একটা ড্রেস রেসেলের অনেক পছন্দ হয়ে যায়। সে বলে, মা এটা কি আমি পরতে পারি? রোজা তার মেয়েকে ধমক দিয়ে বলতে থাকে, তোমার কি ড্রেসের কম পড়েছে যে তোমার এটা পরতে হবে? আর মেয়ের প্রতি এরকম বাজে ব্যবহার সে আগে কখনো করেনি। বকা দেওয়ার পর তার নিজেরই মনে হতে থাকে এখানে আসাটাই তার অনেক বড় ভুল হয়েছে। সে ওয়াশরুমে গিয়ে মুখ ধোয়ার সময় কিছু একটা দেখে খুবই ভয় পেয়ে যায়। সেখান থেকে ফিরে আসার পর রেসেল তাকে বলছিল, মা বিছানার নিচে মনে হয় কেউ আছে। এটা শুনে রোজা যখন বিছানার নিচে তাকায় সে লক্ষ্য করে একটা পা যেন বিছানার উপর উঠে গেল। উপরে মাথা তুলতেই সেখানে বিদ্যুৎ চলে যায়। সে দেখতে পারে খাটের উপরে মশারির ভেতর তার মেয়ের চোখ ধরে বসে রয়েছে এক ভয়ঙ্কর অভয়ব। দেখে খুবই ভয় লাগছিল। সে যখন রেসেলের মুখ থেকে হাতটা সরায় আমরা দেখতে পারি রেসেলের কোনো চোখ নেই। সে বলছিল, মা আমি কিছুই দেখতে পারছি না। তখনই সেই ভয়ঙ্কর অভয়বের গালের ভেতর থেকে একটা সাপ বের হয়ে রেসেলের চোখের ভেতর দিয়ে বের হয়ে যায়। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে খুবই ভয় পেয়ে যায় রোজা। নিজেকে সামলে ওঠার আগেই পেছন থেকে সেই লাল ওড়নাটা তার গলা পেঁচিয়ে ধরে আর টানতে শুরু করে। রেসেলকে নিয়ে সেই ভয়ঙ্কর অভয়বটা খাটের নিচে চলে যাচ্ছিল। সে কোনো রকমে নিজেকে ছাড়িয়ে খাটের উপাশে গিয়ে দেখে রেসেল অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। তেমন কিছুই হয়নি। সে এতটাই ভয় পায় যে এই বাড়ি ছাড়ার জন্য সে দ্রুত রেসেলকে নিয়ে নিচের তলায় নেমে আসে। সে যখন চলে যাচ্ছিল টিম সেখানে তাকে দেখে আটকায়। রোজা একটু সাহস পায় টিমকে দেখে। রোজা টিমকে বলে, আমাদেরকে যেভাবেই পারো বাড়ি থেকে বের করে দাও প্লিজ, এখানে আমরা থাকতে চাই না। সেখানে টিম রেসেলকে একটা তাবিজ পরিয়ে দেয় আর বলে, কোনো সমস্যা নেই, এটা তোমাকে সব রকম খারাপ শক্তি থেকে হেফাজত করবে। বাহিরে অনেক বৃষ্টি হচ্ছিল। টিম চলে যায় স্টুডিও রুমে আর তারা বাড়িতেই ছিল বৃষ্টির কারণে। বৃষ্টি থেমে গেলে রোজা রেসেলকে নিয়ে স্টুডিওর কাছে যায়। সেখানে গিয়ে বলে, বৃষ্টি থেমে গেছে, এখন চাইলে আমরা বের হতে পারি। টিম তখন বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছো, কিন্তু তোমার একটু ভেতরে আসতে হচ্ছে, একটা জিনিস দেখবে। ভয় পেও না, আমি আছি তো, কোনো সমস্যা হবে না। রুমের ভেতরে ঢোকার পর রেসেল যেন সেই খারাপ ছবিটা না দেখতে পারে সেজন্য তাকে উল্টো করে বসিয়ে দেওয়া হয় চেয়ারে। আর এদিকে আমরা দেখতে পারি সেই রহস্যময় পেন্টিং এর উপরে লেয়ার তোলার পর নিচে একটা অন্য মানুষের মুখ ভেসে উঠেছে। টিম তখন বলছিল, এখন যেভাবেই হোক এই পুরো লেয়ারটা আমাদেরকে সরাতেই হবে, তাহলেই আমরা এই রহস্য উদ্ঘাটন করতে পারবো। কিন্তু রোজা সেখানে কোনো গুরুত্বই দিচ্ছিল না। সে বলছিল, এসব করার কি দরকার, এখান থেকে বের হওয়াটা বেশি জরুরি আমার কাছে। টিমও তখন রাজি হয়ে যায় তাদেরকে এখান থেকে বের করতে সাহায্য করতে। সে একটা গাড়ি নিয়ে তাদের সাথে নিয়ে বের হয়ে পড়ে। কিন্তু কিছু পথ যেতেই গাড়িটা হঠাৎ করে থেমে যায়। কি হলো তারা কিছুই বুঝতে পারে না। ওদিকে রেসেল গাড়ির ভেতর থেকে বাহিরের দিকে দেখছিল। সে দেখছিল জঙ্গলের ভেতর থেকে কিছু একটা যেন আসছে তার দিকে, কিন্তু সেটা আবার হঠাৎ করে গায়েবও হয়ে যায়। কিন্তু সে ভয় পেয়ে যায় তখন যখন একটা ভয়ঙ্কর অভয়ব একদম তার সামনে এসে পড়ে। সে অনেক জোরে চিৎকার দেয়। রোজা আর টিম পেছন দিকে চেয়ে দেখে সেখানে রেসেল নেই। সে কোথায় গেল? তারা দুজন মিলে তাকে হন্যে হয়ে খুঁজতে শুরু করে। গভীর জঙ্গলে কিছুতেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রোজা যখন খুঁজছিল তাকে, তখন হঠাৎ করে একটা লাল ওড়না তার পা পেঁচিয়ে ধরে আর তাকে টানতে শুরু করে। তাকে নিয়ে যায় সেই ছোট্ট কুঠুরির সামনে, যে বাড়িটা তার খুবই চেনা। ভয়ে ভয়ে সেই বাড়িতে ঢোকার পর সে দেখতে পারে একটা পেইন্টিং সাদা কাপড় দিয়ে ঘোরা রয়েছে, কিন্তু সেই কাপড়টা সরে গেলে সে দেখতে পারে সেখানে একটা মেয়ের ছবি, কিন্তু তার কোনো মুখ ছিল না। তখন হঠাৎ করে বাইরে জঙ্গল থেকে রেসেলের চিৎকার শুনতে পেয়ে সে দৌড়ে সেখানে যায়। গিয়ে দেখতে পায় একটা খাদের সামনে রেসেলকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। সে যখন এখনই রেসেলকে খাদে ফেলে দেবে, রোজা বলছিল, এটা কি করছো তুমি, প্লিজ এরকম করো না, সে ছাড়া পৃথিবীতে আমার কেউ নেই। তখন কাঁদতে শুরু করে। সে বলছিল, সেই লাল ওড়না পরা ভয়ঙ্কর মহিলা আমাকে বলেছিল সবাইকে যেন আমি মেরে ফেলি, নয়তো সে আমাকেও মেরে ফেলবে। আমার আর কিছুই করার নেই, রেসেল বেঁচে থাকুক, তাহলে নিজে তোমাকে এই খাদে প্রাণ দিতে হবে। রোজা কি করবে তা একদমই বুঝতে পারছিল না। সে খুবই ইমোশনাল হয়ে যায়। ঠিক তখনই পেছন থেকে আঘাত করে টিম আর রেসেল
রোজাকে বাঁচিয়ে নেয়। তবে সেই খাদেই তখন পড়ে যায় দে আর চিরজীবনের জন্য শেষ হয়ে যায়। তারা স্টুডিওতে যাওয়ার পর রোজা চাইছিল সেই পেন্টিংগুলো একদম নষ্ট করে দিতে। তখন আমরা দেখতে পাই ওপাশ ফিরে বসে থাকা রেসেল তাদেরকে বলছে, যতই চেষ্টা করিস তুই এই পেন্টিং নষ্ট করতে পারবি না, আর তোর মেয়েকেও বাঁচাতে পারবি না। রেসেল যখন এগুলো বলতে বলতে তাদের দিকে তাকায়, আমরা দেখতে পারি তার চোখগুলো একদম সাদা বর্ণের হয়ে গিয়েছে। দেখতে খুবই ভয়ঙ্কর লাগছিল, আর সাথে সাথে সেই পেন্টিং গুলোর উপর থেকে সেই লেয়ারটা উঠে যায়। তারা বুঝে ওঠার আগেই রোজার উপরে অ্যাটাক করে পজেস হওয়া রেসেল। গলা টিপে ধরে রোজার। টিম অনেক চেষ্টা করছিল তাকে উপর থেকে সরাতে, কিন্তু পারছিল না। সেটা খুবই শক্তিশালী ছিল। তখন রোজা তাকে একটা থাপ্পড় মারতেই সে আবার স্বাভাবিক হয়ে যায়। তাদের চোখ যখন পেন্টিং এ পড়ে তখন তারা সেই পেন্টিং এর আসল ছবি দেখতে পারে। এখানে তারা দেখতে পারে সেই নগ্ন মহিলাকে ঘিরে কিছু পুরুষ ছিল লালসার চোখ নিয়ে। পাশে থাকা ছবিটি ছিল আরো হৃদয় বিদারক, যেখানে দেখা যায় নগ্ন অবস্থাতেই একটা লাল ওড়না পেঁচিয়ে সেই মহিলাটি মারা গিয়েছে। হঠাৎ করে সেখানে লাইট নিভু নিভু হতে শুরু করে। তখনই পেন্টিং এর ভেতর থেকে বের হয়ে আসে সেই ভয়ঙ্কর অভয়বটা। সেই অভয়বটার শরীরে শুধু লাল ওড়নাটা ছাড়া কোনো কাপড় ছিল না। সেটা এতটাই রাগান্বিত ছিল যে মনে হচ্ছিল সে সবকিছু শেষ করে দেবে। হাওয়ায় ভাসতে থাকে সে। হঠাৎ করেই আবার উধাও হয়ে যায়। রোজা যখন টিমের দিকে তাকায় সে দেখতে পায় টিমের পেছনেই রয়েছে সেই ভয়ঙ্কর মহিলাটি। এটা দেখে সে ছিটকে পড়ে যায়। তখনই সেখানে চলে আসে বিজয়, মানে যে রোজার বাবার বন্ধু ছিল। সে আসার পর একটু সাহস ফিরে পায় রোজা। সে তাকে বলছিল, আমাকে যেভাবেই হোক এখান থেকে নিয়ে চলুন, আমি আর আমার মেয়ে বেঁচে থাকতে চাই। বন্ধুরা, ঘটনার এখানে একটা টুইস্ট রিভিল হয়। তা হচ্ছে হঠাৎ করে টিম রোজার মাথায় আঘাত করে আর তাকে অজ্ঞান করে দেয়। রোজার যখন জ্ঞান ফেরে সে দেখতে পায় টিম তাকে আর বিজয়কে গলায় দড়ি পরিয়ে বেঁধে রেখেছে। টিম সেই মহিলার ছবি দেখিয়ে রোজাকে বলে, এই ছবির রহস্য কি জানো? বিজয় বলে সে জানে। বিজয় তখন ঘটনাটি বলতে শুরু করে। প্রায় 20 বছর আগে রোজার বাবা একটা পার্টির আয়োজন করেছিল। পার্টির জন্য তার খুব আপন 3 জন বন্ধুকে সে ইনভাইট করেছিল। আর সেই রাতে পার্টির বিশেষ উপহার হিসেবে তাদেরকে সে তার রক্ষিতা প্রাংকে দেয়। যেহেতু সে একজন পেইন্টিং আর্টিস্ট ছিল, তাই তার ইচ্ছা ছিল তার 3 বন্ধুর সাথে প্রাঙ্ক যেন আপত্তিকর অবস্থায় থেকে তার ছবি আঁকার সৌন্দর্য আরো বাড়িয়ে তোলে। যেরকম চিন্তা ঠিক সেরকম ভাবে সেই মহিলা সহ তার 3 বন্ধু আপত্তিকর অবস্থায় একসাথে হয় এবং সেই ছবিগুলো সে তুলির টানে আঁকতে শুরু করে। ঘটনাটা যদি এখানে সমাপ্ত হতো বন্ধুরা তাহলে ভালো হতো, কিন্তু সেদিন রাতে প্রাঙ্ককে তার 3 বন্ধু খুব শারীরিক নির্যাতন করেছিল। 3 জনের মধ্যে একজনের রোজার বাবার এই ছবিটা অনেক ভালো লেগে গিয়েছিল, আর তাই সে সেটা কিনে নিজের কাছে রেখে দেয়। তবে আজব বিষয় হচ্ছে এই পেন্টিং কেনার কয়েকদিন পরেই সে তার নিজের পরিবারকে অদ্ভুতভাবে মেরে ফেলে। আর এরপরে রোজার বাবা সেই পেন্টিংটাতে শুধুমাত্র প্রাঙ্কের ছবি রেখে বাকি তার বন্ধুদের ছবিগুলো ঢেকে দেয়। আর বন্ধুরা, এখানে থাকা রোজার বাবার 3 নাম্বার বন্ধুটা কিন্তু বিজয় নিজে, অর্থাৎ সেও এই পাপের একটা অংশ ছিল। এখন এই রহস্যটুকু উন্মোচন হওয়ার পর সাথে সাথে টিম বিজয়কে মেরে ফেলে। সেই বিজয়কে কেন মারবে? বিজয় তো তার বাবা না বন্ধুরা, সে তার বাবা নয়। বিজয় যাকে পেন্টিং এর ক্র্যাক ঠিক করতে পাঠিয়েছিল, মানে তার ছেলেকে, তাকে অলরেডি টিম মেরে ফেলেছে। তাহলে এই ঘটনায় তার অস্তিত্ব কিসের তা এখনই জানতে পারবো বন্ধু। এখানে আরেকটা টুইস্ট রিভিল হয়। তা হচ্ছে আমরা দেখতে পারি টিম দ্বিতীয় ছবিটির কাছে যায়, যেখানে প্রাঙ্ক গলায় ওড়না পেঁচিয়ে মারা গিয়েছিল আর নিচে ছিল ছোট্ট একটা বাচ্চা। সেই বাচ্চাটি মূলত প্রাঙ্ক নামের মহিলাটির বাচ্চা ছিল, যার নাম ছিল স্যাম। অর্থাৎ বন্ধুরা, তার নাম টিম নয়, তার নাম স্যাম। এই মহিলাটি মূলত ছিল তার মা। সেই মহিলাটি রোজার বাবাকে অনেক ভালোবাসতো। সে মনে করেছিল কোনোদিন হয়তো রোজার বাবা তাকে স্ত্রীর মর্যাদা দেবে আর তার একমাত্র ছেলে স্যামকে আপন করে নেবে, কিন্তু সে তা করেনি। সে খারাপ লম্পট চরিত্রহীন মানুষের মতো শুধুমাত্র ব্যবহার করে গিয়েছে প্রাঙ্ককে। তাকে নগ্ন করে তুলির টানে তার ছবি এঁকে বিক্রি করেছে রোজার বাবা। প্রতিদিন রাতে যখন রোজার বাবার কাছ থেকে বাসায় ফিরত প্রাঙ্ক, ছোট্ট স্যাম তার মায়ের শরীরে অসংখ্য নির্যাতনের দাগ দেখতে পেত, যেগুলোতে সে ওষুধ লাগিয়ে দিত। সে তখন ছোট ছিল, বুঝতে পারত না এসব বিষয়। আমরা এখানে এটাও দেখতে পারি রোজার ছোটবেলার প্রিয় বন্ধু ছিল স্যাম। স্যামও খুব সুন্দর ছবি আঁকত। সেখানে একদিন স্যাম রোজাকে একটা ছবি এঁকে দিয়েছিল। রোজা যখন সেই ছবিটা নিয়ে তার মাকে দেখায়, আমরা দেখতে পারি তার মা তাকে বলছিল প্রাঙ্ক আর স্যাম থেকে তাকে দূরে থাকতে।
তারা ভালো মানুষ নয়। সেখানে আমরা আরো দেখতে পাই রাতে দে একটা কবিরাজকে নিয়ে প্রাঙ্কের বাড়ির সামনে যায় আর একটা বিষধর সাপ সেখানে ছেড়ে দিয়ে আসে। সেদিন তাদের কিছু হয় না, কিন্তু আমরা দেখতে পারি এর পরের দিন রোজার বাবা সব পাগলামির লিমিট ছাড়িয়ে প্রাঙ্ককে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে ছবি আঁকতে শুরু করে। প্রাঙ্ক যত কষ্ট পাচ্ছিল তার ছবি আঁকার মজা যেন তত বেড়েই যাচ্ছিল। এই ঘটনাগুলো জানালা দিয়ে দেখছিল রোজা আর স্যাম। মাকে এভাবে কষ্ট পেতে দেখে স্যাম সেখানে এগিয়ে গিয়ে মায়ের পা ধরে বাঁচানোর জন্য। রোজার বাবা সেটাও তার ড্রয়িং এ এঁকে ফেলে। ততক্ষণে সবকিছুই শেষ, প্রাঙ্ক মারা গিয়েছে। এখানে রোজাকে তার মা নিতে আসলে সেখানে সেই পরিস্থিতি দেখে খুবই ভয় পেয়ে যায় আর তারা সেখান থেকে চলে যায়। প্রাঙ্ককে আর স্যামকে সেদিন কেউ সাহায্য করতে আসেনি। যাই হোক বন্ধুরা, এটাই ছিল অতীতের রহস্যময় সেই ঘটনা বাস্তবে আসার পর সেখানে স্যাম বলছিল, সেদিন তোমরা আমার কষ্ট কেউ দেখোনি, চাইলেই সেদিন তোমরা আমার মাকে বাঁচাতে পারতে, কিন্তু তোমরা তা করোনি। তোমার বাবা ছিল একটা নিকৃষ্ট মানুষ। আজ যখন তোমার সামনে তোমার প্রিয় মেয়েকে আমি মেরে ফেলবো তখন তুমি বুঝতে পারবে নিজের আপনজনকে মরতে দেখতে কতটা কষ্ট লাগে। এটা বলে সে যখন ব্যাগ থেকে বন্দুক বের করতে যাবে ঠিক তখনই সেখানে সেই সাপটা তার হাতে ছোবল দেয়। তখন সে রেগে গিয়ে সাপের উপর গুলি করতে থাকে যেন সাপটা মারা যায়। এই সুযোগে কোনোভাবে রোজা তাকে ছাড়িয়ে নেয়। এদিকে যখন স্যাম রোজাকে গুলি করতে যায় কিন্তু সেটা হয় না, কারণ ইতিমধ্যেই বুলেট সব শেষ হয়ে গিয়েছে। সেই সাপটা রেসেলের দিকে যাচ্ছিল। রোজা এটা দেখে কোনো রকমে সেই সাপটাকে মেরে ফেলতে সক্ষম হয়। রোজার দিকে যখন স্যাম আবারও অ্যাটাক করতে এগিয়ে আসে তখন রোজা পেন্টিং আঁকার একটা কেমিক্যাল তার মুখে মারে। এতে করে কিছু সময়ের জন্য স্যামের চোখ ঝাপসা হয়ে যায়। তখন সব ভারী ভারী পেন্টিং গুলো রোজা স্যামের উপর ফেলতে শুরু করে আর সেখানে থাকা ড্রিঙ্কের বোতলগুলো ছুঁড়ে মারতে থাকে স্যামের দিকে। পরিশেষে পুরো স্টুডিওতে সে আগুন লাগিয়ে দেয়। সব জ্বলে পুড়ে শেষ হয়ে যায়, সাথে স্যামও মারা যায়। সে দেরি না করে তাড়াতাড়ি রেসেলকে নিয়ে গাড়ি করে কোনো রকমে এখান থেকে রওনা দেয় তাদের নিজের বাড়ির উদ্দেশ্যে। প্রতিজ্ঞা করে আর কোনোদিন এই অভিশপ্ত বাড়িতে সে আর ফিরে আসবে না। ঘটনাটার শেষে আমরা জানতে পারি রোজার বাবা স্বাভাবিকভাবে মারা যায়নি, তাকে প্রাঙ্কের ভয়ঙ্কর অবয়বটাই সেই লাল ওড়না পেঁচিয়ে মেরে ফেলেছিল। এখানে যদি আমরা রোজার বাবাকে নিয়ে কিছু বলতে চাই তাহলে সত্যিই এরকম মানুষ আমাদের আশেপাশেই রয়েছে। তাদের ইচ্ছেগুলো এতটাই নোংরা এবং ভয়ঙ্কর হয় যে এদেরকে সাইকো বলা হয়। যাই হোক, পরিশেষে আমরা এটা বুঝতে পারি পাপ কখনোই মানুষকে শান্তিতে থাকতে দেয় না এবং এই পাপের বিচার এই পৃথিবীতেই পেতে হয়। আজকের এই থাই হরর ঘটনাটি একটু অন্য ধাঁচের ছিল বন্ধুরা। কেমন লেগেছে আজকের এই ঘটনাটি তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিয়েন। আপনি যদি এগুলো করেন তাহলে আমার কাজের স্পিডটা আরো বেড়ে যায়। আপনারা এইভাবেই ভালোবাসা দিতে থাকুন আর আমি আপনাদের উপহার দিতে থাকি আরো ভালো ভালো ভৌতিক সব ঘটনা। বন্ধুরা ভালো থাকবেন, ভালো রাখবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।